সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি জেড আই খান পান্নার একটি বক্তব্য প্লে করে শোনাবো। তার সাথে আরও কিছু ভিডিও ফুটেজ আছে, সেইগুলো আমি প্রাসঙ্গিকভাবে প্লে করে শোনাবো। আমার আলোচনা কন্টিনিউ করে যাব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তবে আমি বলে রাখি, আমি আজকে কাকে নিয়ে আলোচনা করব। আমি আজকে বিশ্ব বর্জ্যকে নিয়ে আলোচনা করব। এই বিশ্ব বর্জ্যকে আপনারা অবশ্যই জানেন, সে কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। যদিও সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু সে বর্জ্য পদার্থ হওয়ার কারণে, অর্থাৎ বিশ্ব বর্জ্য বা ডাস্টবিনের ময়লা আবর্জনা নোংরা জিনিস হওয়ার কারণে তার কাছ থেকে নোবেল পিস প্রাইজ কেড়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, তার ব্যাপারে জেআই খান পান্না কি বলেন একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ, শুনি উনি কি বলেন। একটা কথা আমি বলি, উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন, সত্যি আমরা দুঃখিত, তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি। কিন্তু পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি, পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই। হ্যাঁ, সেটি আমাদেরও প্রশ্ন। পুলিশ কতজন মারা গেছেন সেটি আমরা জানতে চাই। তবে ছাত্ররা মারা যে গেছেন, এই ছাত্রদেরকে কারা মেরেছে সেটিও একটি প্রশ্ন। এই ছাত্রদেরকে পুলিশ মারে নাই। পুলিশ যতজন ছাত্রকে আত্মরক্ষার তাগিদে মেরেছে, তার চেয়ে বেশি ছাত্রদেরকে মেরেছে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি, হিজবুত তাহরির জঙ্গি এবং জামাতের মানুষেরা। তারা পুলিশের ইউনিফর্ম পরে বা পুলিশের পোশাক পরে, এই পোশাকের ভিতর থেকে তারা ছাত্রদেরকে গুলি করে মেরেছে, যাতে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনগণকে কনভিন্স করতে পারে যে আম, আওয়ামী লীগ সরকার জনগণের উপর গণহত্যা চালাচ্ছে বা ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছে। এই যে 7.62 ইয়ে যে ওই বুলেট, এটি এটি কিন্তু পুলিশের হাতে থাকার কথা না। এটি ইসলামিস্ট জঙ্গিরা সামহাও জঙ্গিদের হাত থেকে মানে কবজা করেছে। বিষয়টা বুঝতে পারলেন? তো পুলিশ কতজন মারা গেছে আমি একটু হিসাব দেখাই। হিসাবটি নিয়েছি আমি প্রথম আলো 18 জুন 2024 আর্টিকেল থেকে। মোট 626 জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে, আরও বেশি। আমি যতদূর জানতে পেরেছি প্রায় 1000-এর উপরে পুলিশকে আম, হত্যা করা হয়েছে। এবং আমি এটিও জানি যে পুলিশদেরকে হত্যা করে তাদের লাশকে রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ভয়ানক এবং বর্বর দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। তো পুলিশদেরকে যে এই ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা হত্যা করেছে, এগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, কিন্তু আমরা এগুলো এখানে দেখাতে পারবো না। এগুলো দেখানো গেলে আপনারা এগুলোকে মেনে নিতে পারবেন না। যারা দুর্বল চিত্তের মানুষ তারা মারাও যেতে পারেন, সুতরাং দেখাচ্ছি না। তাহলে এই যে ডক্টর খবিজ বলে থাকে আম, ওই শেখ হাসিনা মানে গণহত্যা চালিয়েছেন, তো ভাই পুলিশের উপর গণহত্যা কারা চালালো? শেখ হাসিনা তো নিজে তার নিজের পুলিশদেরকে হত্যা করবেন না, এটা ইম্পসিবল। তাহলে এই পুলিশের উপর গণহত্যা কারা চালিয়েছে? এবং এই গণহত্যার দায়ে অভিযুক্ত হচ্ছে ডক্টর ইউনূস। পুলিশ কতজন পুলিশকে হত্যা করা হয়েছে তার হিসাব আমরা জানতে চাচ্ছি, এবং এই পুলিশদেরকে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কিন্তু এটি হবে না। এই পরিকল্পিত জেনোসাইডের পিছনে ইউনূস দায়ী। বোঝা গেল? ইউনূস তো বারবার বলছে
কতজন ছাত্র হত্যা করা হয়েছে তার হিসাব বের করা হবে, এরা নাকি শহীদ। তো কতজন পুলিশকে এরা শহীদ করে দিল, ইউনূসের সরকার শহীদ করে দিল, তার তো হিসাব আমরা জানতে চাই। এই বিষয়টিকে জাতিসংঘের কাছে উপস্থাপন করা উচিত। পুলিশরা কেন কর্মবিরতি দিল? পুলিশদের মা বোনদেরকে, হ্যাঁ, হুমকি দেওয়া হয়েছিল যাতে করে পুলিশরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ না করতে পারে। পুলিশকে ডিসেবল করে দেওয়াই ছিল এই পরিকল্পিত আন্দোলনের মূল কাজ। আজকে এম আর্মিকে ক্ষমতাসীন করা হয়েছে, মানে ক্ষমতা দেওয়া হয়েছে। এর পিছনে কারণ হচ্ছে পুলিশ ডিসেবল হয়ে গিয়েছে এবং এটা পরিকল্পিত উপায়ে করা হয়েছে। ইট ওয়াজ দ্য পার্ট অফ দেয়ার কালার রেগুলেশন। যাকগে সেইটা নিয়ে কথা বলবো না, পরবর্তীতে আগাই, শুনি। 5ই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে, কত আহত হয়েছে, সেটার একটা হিসাব আমরা জানতে চাই। হ্যাঁ, আমরাও জানতে চাই এবং এদের বিচারও চাই। যারা পুলিশের উপর গণহত্যা চালিয়েছে তাদের বিচার অবশ্যই এই বাংলাদেশের মাটিতে করতে হবে। একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না। হ্যাঁ, পুলিশের উপর হত্যাকাণ্ড, হুম, তারপর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, গণভবন লুটপাট করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা, মাজার ভাঙচুর করা, জনগণের উপর নির্যাতন চালানো, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গণহত্যা চালানো, এইগুলোকে রিসেট বাটনে চাপ দিয়ে ডিলিট করা সম্ভব না। এইগুলো হচ্ছে ইতিহাস। ঠিক বলেছেন। পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রায়ালের ভেতর থেকে, মব ট্রায়ালও বলবো না, মব ভায়োলেন্সের ভেতর থেকে। এই তো শিক্ষা দিচ্ছেন উনি, এরকমের শিক্ষক। হ্যাঁ, উনি তো এইরকমেরই শিক্ষক। এইরকমেরই শিক্ষক তো বেয়াদব শিক্ষক। হ্যাঁ, কি করেছে? নোবেল পিস প্রাইজ গরিবের রক্ত চুষা টাকা দিয়ে কিনে নিয়েছে, শুনি। ঘাড় ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক, প্রিন্সিপাল এদের ঘাড় ধরে বের করে দিতেছে। একটু দেখাই, একটু দেখাই, না দেখালে তো হবে না। এই দেখুন ভিডিও ফুটেজ, না এটা না, এটা না, এইটা দেখাই, পরে এইটাতে আসতেছি। এই দেখুন, 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 শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর ঘটনায় নিন্দা। আচ্ছা, এটা পড়ে না শোনালাম, একটু দেখাই, শুনুন। কেউ কেউ এমন ঘটনায় জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বন্ধ ও শিক্ষা দেখতে প্রতিষ্ঠানে পাচ্ছেন? এই দেখলেন তো? হুম, এটি দেখালাম। আরেকটা দেখাই, আরেকটা দেখাই। এরা শুধুমাত্র পদত্যাগই করাচ্ছে এমনটা না, দেশটা পুরা মগের মুল্লুক হয়ে গেছে। দেখুন, হ্যাঁ, এই দেখুন একটা ছাত্র শিক্ষকের চেয়ারে জোর করে বসে গিয়েছে। সামান্য একটা ছোকরা ছেলে, কত বড় বেয়াদব! তো ভাই, আমাদেরকে একটা কথা বলুন, ভাই ও বোনেরা একটা কথা বলুন। শিক্ষকরা যদি তাদের দায়িত্ব পালন না করতে পারে তাহলে শিক্ষকদেরকে কারা পদত্যাগ করাবে? কারা শিক্ষকদেরকে তাদের কাজ থেকে বা তাদের জব থেকে স্যাক দেবে? ম্যানেজিং কমিটি। হুম, এখানে স্কুল কর্তৃপক্ষ আছে। এই কর্তৃপক্ষের কাছে নালিশ করতে হবে। কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে যদি প্রমাণ করতে পারে যে শিক্ষকরা যথেষ্ট পরিমাণে দুর্নীতি করেছে অথবা দায়িত্ব পালন করে নাই, তাহলে শিক্ষকদেরকে ওয়ার্নিং দিতে পারে, সময় দিতে পারে। তারপর তাদের এতেও কাজ না হলে যে কোনো শিক্ষককে মানে সেক দিতে পারে, জব থেকে অব্যাহতি দিতে পারে। এটি করা যায়। তো একই ম্যানেজিং কমিটির সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। তো এই দেশে কি হচ্ছে? মগের মুল্লুক না? দেখুন, আরেকটা ভিডিও ফুটেজ দেখাই, না দেখালে তো হয় না, পূর্ণ হবে না। আচ্ছা, এই দেখুন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের
সহ উপাচার্য কোষাধ্যক্ষকে শপথ পড়ালেন শিক্ষার্থীরা। একটু দেখাই তো, একটু দেখাই, শুনুন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করা শুনেছেন তো, শুনেছেন কি দেশে আছি আমরা? হুম? এরা শিক্ষকদেরকে পড়ায় আবার চড়ায়, এটা আমি প্রায়ই বলে থাকি। এইবার কয়দিন পরে এই এই যে ছোট ছোট দাড়িওয়ালা শিবিরের এই যে সাথী সদস্যরা কি বলবে? বলবে যে আপনি চুপচাপ চেয়ারে গিয়ে মানে আমাদের বেঞ্চে বসেন, আমরা আপনাকে পাঠদান করব। এই তো, এই তো দেশ। পাচ্ছেন শিক্ষার্থীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আচ্ছা শুনাই, এইটা প্রতিক্রিয়া শুনাই। জানিয়েছেন খোদ গতকাল বৃহস্পতিবার দুপুরে সহ উপাচার্য হিসেবে মোহাম্মদ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগ দেন। আচ্ছা সেদিন সেইটা জানি। আচ্ছা আর একটু সামনের দিকে নিয়ে যাই, শপথ বাক্যটা শুনি একটু। ভবনের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের বুঝতে পারছেন, এরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হ্যাঁ, এরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাণ্ডব চালাচ্ছে। হুম, এইটাই করা ছিল তাদের উদ্দেশ্য। তো দেশে শিক্ষককে বা শিক্ষকদেরকে ঘাড় ধরে তাদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। শিক্ষকদেরকে যে দেশে ছাত্ররা পড়ায় চড়ায়, সেই দেশের দায়িত্ব, সেই দেশের ইয়ে সেই দেশের ক্ষমতায় বসেছে ডক্টর হবিস। এখন বুঝুন তার আমলে কি হচ্ছে। যাকগে এইটা আর প্লে করব না, আর একটু শুনাই। লেটস প্লে। এই শিক্ষাটা উনি দিচ্ছেন, সেটাকে কন্ডেম করেন নাই। বিং এ টিচার, নোবেল লরেটি আবার। আবার আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, ইউনূস কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কিভাবে অন্য শিক্ষকের অপমান দেখে নীরব থাকেন, কোনো কন্ডেম করেন নাই। খান পান্না স্যার খুবই সুন্দর বলেছেন, শোনা যাক। ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে, গ্রামীণ ব্যবসা হবে, আরো কিছু ব্যবসা হইতে পারে, কিন্তু দেশ পরিচালনা হবে না, এটা গ্যারান্টেড। হ্যাঁ, অবশ্যই দেশ পরিচালনা করা যাবে না, এর তো প্রমাণ আমরা পেয়ে গেছি। ডক্টর ইবলিস, ইবলিসই করে, বা ডক্টর হবিসই করে জনগণের, গরিব মানুষের রক্তচুষা পয়সা পয়সা দিয়ে নিজের পকেট ভর্তি করতে পারে, 12-14টা আন্তর্জাতিক পুরস্কার কিনে নিতে পারে। ওয়ার ক্রিমিনাল হিলারি ক্লিন্টনের নির্বাচনে কোটি কোটি টাকা দান খয়রাত করতে পারে, দেদারসে দান খয়রাত করতে পারে, কিন্তু দেশ চালাতে পারে না। সে তো আম, বাংলাদেশ সরকারকে গ্রামীণ ব্যাংক বানিয়ে ফেলেছে। তো গ্রামীণ ব্যাংকের এমডি হওয়া আর দেশ চালনা করা একই একই জিনিস না। আর একটু শোনাই। দেশের জন্য তিনি অপরিহার্য না, উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন। বর্জ্য। হ্যাঁ, উনি এখন অপরিহার্য না, বর্জ্যতে পরিণত হয়েছেন। তো আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারের অপরিহার্য যে পুষ্টি, এই পুষ্টি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, শিরা উপশিরায় সাপ্লাই হয়ে যায়, কিন্তু ও অপ্রয়োজনীয় অংশগুলো বর্জ্য পদার্থে পরিণত হয়, তারপর আমাদের পশ্চাৎদেশ দিয়ে বের হয়ে যায়। এরপরে আমরা টয়লেটে ফ্লাশ করে দেই। এখন জিআই খান পান্না বলেছেন যে উনি এখন দেশের অপ্রয়োজনীয় মানুষ, বর্জ্য পদার্থ, বর্জ্য 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 3বার বললাম। উনাকে এখন হয় ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে, অথবা পাবলিক টয়লেটে ফ্লাশ করে দিতে হবে। এটাই করতে হবে। আপনারা কি আপনাদের সকালবেলা শরীরের বর্জ্য পদার্থ, মানে ওই যে হলুদ
হলুদ হলুদ যে সসেজ সসিজ আছে না, ওইটাকে কি আপনারা বোতলের ভিতর ভরে রাখেন নাকি ওইটাকে আহ, এ, ইয়ে করার জন্য ওই রিলিজ করার জন্য বাথরুমে যান বলেন? হুম, যে কোনো সময় যে কোনো জায়গায় পেটে ব্যথা হলে তাড়াতাড়ি আপনারা টয়লেট খুঁজবেন ওই শরীরের বর্জ্য পদার্থকে বের করে দেওয়ার জন্য। ইনুসের অবস্থাও এই রকম। হুম, সে এখন বাংলাদেশের বর্জ্য পদার্থ টয়লেট, লাল হলুদ বর্জ্য পদার্থ। হ্যাঁ, তাকে এখন তাকে এখন বের করে দিতে হবে। বাংলাদেশ রাষ্ট্র নামক পেটের ভিতর সে এখন বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। বাংলাদেশের পেটের ভিতর এখন প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। তাকে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, বাংলাদেশ নামক দেশটি তার পেটের ভিতর থেকে বের করে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পেটের ভিতর ব্যথা যন্ত্রণা থাকবে। এটা আমাদের বাস্তব জীবনের সত্য কথা, ঠিক না? এটাই। তো আসুন এই বর্জ্য পদার্থকে বা টয়লেটকে আমরা অতি তাড়াতাড়ি বাংলাদেশের পেটের ভিতর থেকে বের করে ফ্লাশ করে দেই, অথবা মাটিতে ফ্লাশ করে দেই। ঠিক আছে? তো ইনুস নামক বর্জ্য পদার্থ থেকে বাংলাদেশ মুক্ত হোক। ইনুসের আরেকটি নাম হচ্ছে বর্জ্য। ঠিক আছে? ডাস্টবিন রেডি রাখেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।